যে আমাদের একটা টাকাও না আবাস যোজনায় না 100 দিনের টাকায় কেন্দ্রীয় সরকার আমাদের একটি ফুটো করিও দেয়নি। 75 ঘন্টা আগে 76 ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সম্পাদক মাননীয় সাংসদ তিনি একটা চ্যালেঞ্জ করেছিলেন যে যে কোনো লোক আপনাদের এসে আমার সঙ্গে ডিবেট করতে পারেন, যে কোনো উচ্চ পদস্থ কোনো নেতা, যদি কেন্দ্রের কোনো আমলা আসতে পারেন, এসে তর্ক করতে পারেন। আগামীকাল উনি বালুরঘাটে যাচ্ছেন জনগর্জন সভা করতে। তা ওখানে বিজেপির রাজ্য সভাপতি, তিনি বালুরঘাটের একবার জিতেছেন, দ্বিতীয়বারের ক্যান্ডিডেট, তিনি জায়গা ঠিক করুন বালুরঘাটে। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, গিয়ে এটা প্রমাণ করবেন যে আমরা একটা টাকাও আমরা পাইনি। কিন্তু বিজেপি এখন এই চ্যালেঞ্জ কি নেবে? এই যে দিনের পর দিন মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসছেন এবং তারা বলছেন যে এই 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 টাকা তারা আমাদের দিয়েছেন, তা তারা সেটা মুখোমুখি হোক না। আপনারা আপনাদের কাগজ নিয়ে আসুন। আমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, আমরা আমাদের কাগজ নিয়ে বসবো। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, আমরাও শ্বেতপত্র প্রকাশ করছি। তাহলে সামনাসামনি হয়ে যাবে আমাদের টাকা দিয়েছে কি দেয়নি। কিন্তু বিজেপি নেতাদের এখানে সেরকম কোনো উৎসাহ দেখা যাচ্ছে না, কেননা তাদের দলীয় কোন্দল আছে, অভ্যন্তরীণ বিবাদ আছে। প্রথম তালিকা দেখা যাচ্ছে তারা বার করেছিলেন 2রা, তারপর দ্বিতীয় তালিকা বার করলেন 13ই মার্চ, আজকে 17ই মার্চ, গতকাল ইলেকশন নোটিফিকেশন হয়ে গেছে। আর বাকি প্রার্থীদের নাম, তোমাদের নাম নাই নাই, তোমাদের নাম কোথাও দেখা নাই। কেন নাম প্রকাশ করতে এত বিলম্ব হচ্ছে? কেন তমলুকের সিট নিয়ে কাজিয়া হচ্ছে, কে দাঁড়াবে ফাইনালি? হ্যাঁ, না দমদমে, নাকি উত্তর কলকাতায়? তো এইগুলো আপনাদের অভ্যন্তরীণ ব্যাপার। আপনারা বলেছিলেন যে আপনাদের 42 জন তালিকা প্রার্থী রেডি আছে, ভোটের নোটিফিকেশন হবে কি আমি সঙ্গে সঙ্গে বার করে দেবো। তা প্রার্থীদের নাম দিন, আমাদের সঙ্গে ভোটে লড়তে আসুন, নির্বাচনে সব ঠিক হয়ে যাক। তো দেখা যাচ্ছে নাই নাই, তোমার দেখা নাই। এটাই আমাদের কথা। আর একটা কথা আমি খুব পরিষ্কার করে বলতে চাই, এরপর চন্দ্রিমাদি বলবেন, সেটা হচ্ছে যে মানুষ কার উপর বিশ্বাস করবেন, মানুষ কাকে বিশ্বাস করবেন? মাননীয় প্রধানমন্ত্রী তার গলা সর্বত্র সর্বত্র গণমাধ্যমে বাজছে, মোদির গ্যারান্টি, মোদিজি কা গ্যারান্টি। তা এই গ্যারান্টির যেগুলো একটু মিলিয়ে দেখা যাক। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে 2022 সালের মধ্যে কৃষকদের আয় আমি দ্বিগুণ করে দেবো। 20 সালে এটা উনি বলেছিলেন, উনি ব্যর্থ হয়েছেন। উনি এখন আপাতত, যেটা কৃষক বিদ্রোহের পর দিল্লিতে আবার নতুন করে কৃষক বিদ্রোহ শুরু হয়েছে, তো তখন হিসেব করে দেখা যাচ্ছে যে যে 2028 সালে এটা ওই কৃষকদের আয় দ্বিগুণ হতে পারে। প্রত্যেক দিন দেশে এখনো উত্তর ভারতে 30 জন করে কৃষক আত্মহত্যা করছেন। আর দিদি, তিনি এসব বলেননি, এরকম সোজাসুজি কোনো গ্যারান্টির কথা বলেননি, কিন্তু দেখা যাচ্ছে তিনি এতটাই কৃষি এবং এই ধরনের কৃষিজাত কাজ যারা করে থাকেন তাদের পক্ষে এতটাই, যে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যে আয় তাদের 3 গুণ ইতিমধ্যে বেড়ে গেছে। এই মুহূর্তে তাদের আয় 91,000 টাকা থেকে বেড়ে 2.9 লক্ষ টাকা বছরে। মোদির ভারতবর্ষে এই মুহূর্তে সারাদিনে 67 লক্ষ শিশু, তারা জাস্ট একবেলা খাবারও পায় না। নামকা ওয়াস্তে একবেলার একটা খাবার হয়তো জোটে, পরিসংখ্যান সূচক বলছে। আর আমাদের এখানে দারিদ্র হ্রাস পেয়েছে। বিহারে বহুমাত্রিক দারিদ্র সূচকের নিচে বসবাসকারী মানুষের হার, মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, তার হার এই মুহূর্তে বিহারে 34%, উত্তরপ্রদেশে 23%, মধ্যপ্রদেশে 21%, আসামে 19%, বাংলায় 12%। তাহলে মোদির জমানায় দেখা যাচ্ছে যে 25 বছরের কম বয়সের মধ্যে গোটা ভারতবর্ষে 10 জন গ্রাজুয়েট, স্নাতক, তার মধ্যে 4 জন বেকার। আর
আমাদের এখানে অক্টোবর 2023-এর অক্টোবর ডিসেম্বর এই 3 মাসে বেকারত্বের হার গোটা ভারতে যেখানে 9%, বাংলায় 6%। বাংলা এর মধ্যে 2 কোটি মানুষের কর্মসংস্থান আমরা করতে পেরেছি। তাহলে নারীর ক্ষমতায়ন নিয়ে শুধু ফাঁকা বুলি বলে গেছেন, বড় বড় কথা বলে গেছেন। বেটি বাঁচাও ফান্ডের শুধুমাত্র 80% চলে গেছে খালি বিজ্ঞাপনী প্রসাধনীতে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, কাজের কাজ কিচ্ছু হয়নি। আর আমাদের এখানে আমাদের রাজ্যে 2 কোটির বেশি মহিলা এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, কন্যাশ্রী স্কলারশিপ পাচ্ছেন 87 লক্ষ মেয়ে। বাংলা থেকে তুলে নিয়ে গেছেন কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত 4.60 লক্ষ কোটি টাকা, অথচ ওই 1.6 লক্ষ কোটি টাকার ন্যায্য বকেয়া তিনি আমাদের দিচ্ছেন না। 59 লক্ষ 100 দিনের কর্মীদের টাকা দিচ্ছেন না। 11 লক্ষ আবাস যোজনা সুবিধাভোগীদের টাকা তিনি দিচ্ছেন না। দিদি এই সব টাকা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব টাকা রাজ্যের তহবিল থেকে 59 লক্ষ 100 দিনের কর্মীদের টাকা দিয়ে দিয়েছেন, দেওয়া শুরু হয়ে গেছে। কর্মশ্রী প্রকল্প তিনি ইতিমধ্যেই চালু করেছেন। প্রত্যেক মানুষের 50 দিনের কাজ তিনি সুনিশ্চিত করেছেন। গ্রামীণ এলাকায় ওই আবাস যোজনায় 43 লক্ষ বাড়ি আমাদের রাজ্য সরকারের টাকায় তৈরি হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের থেকে বকেয়া টাকা একটি ফুটো কড়িও আসেনি। আমি আবার আশা করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জ দিয়েছিলেন, ওনাদের মাননীয় রাজ্য সভাপতি কালকে বালুরঘাটে আসবেন। আমরা আবার বলছি উনি জায়গা ঠিক করুন, উনি যেখানে বলবেন আমাদের সম্পাদক যাবেন, সমস্ত কাগজপত্র নিয়ে যাবেন, আপনিও কাগজপত্র নিয়ে আসুন। যদি সামনাসামনি একটা তর্ক হয় এবং গণমাধ্যমের সামনে যদি এরকম একটা ওপেন ডিবেট হয়, সেটা গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর, গণতন্ত্রের পক্ষে ইতিবাচক। আমরা এই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। আশা করছি রাজ্য সভাপতি বিজেপির বা অন্য কেউ উচ্চস্থানীয় কোনো নেতা এই বিতর্কে সামিল হবেন এবং সাড়া দেবেন। ধন্যবাদ। চন্দ্রিমাদি ইংরেজিতে বলবেন এবার। নীরবে নীরবে, কারণ কারো কথা নেই, তথ্য নেই। এই যে আমরা যখন তথ্য কাগজপত্র নিয়ে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন বলছেন যে আসুন না আমাদের রাজনীতিবিদ সম্পর্কে বলা হয়, সাধারণত আমরা আপনাদের সম্পর্কে খারাপ কথা বলি, বা একটা কুকথার যে চর্চা এটা এখন সমাজে তো উঠে আসছে যে খারাপ কথা কিভাবে কমানো যেতে পারে, গণতন্ত্রের সুস্থ পরিসরে কি করে মানে একটা প্রপার গণতান্ত্রিক ডিবেট হতে পারে। তা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেই রকম একটা সুস্থ বিতর্কের কথা বললেন যে আমার হাতে যে কাগজপত্র আছে এই কাগজপত্র নিয়ে আমি আপনাকে প্রমাণ করে দেব যে 21 সালের পর 100 দিনের কাজে, আবাস যোজনার কাজে কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকারকে একটা পয়সাও ঠেকায়নি, একটি পয়সাও পাঠায়নি। আর ওনারা বলছেন, বিজেপির নেতারা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বলছেন যে আমরা টাকা পাঠিয়েছি, দেখা যাচ্ছে দুর্নীতি হয়েছে, তাই আর টাকা এত সালের পর থেকে পাঠাচ্ছি না। এটাই তো মেইন ডিবেট। তা সেই ডিবেটের জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন বেশ, তো তাহলে আমি কাগজপত্র আপনাদের দেখাই যে আপনারা কবে থেকে টাকা দিয়েছেন আর কবে টাকা দেওয়া বন্ধ করেছেন। আর আপনারা আপনাদের কাগজপত্র নিয়ে আসুন যে হ্যাঁ আপনারা টাকা দিয়েছেন এত সাল পর্যন্ত। আপনারা বলছেন 23 সাল অব্দি টাকা দিয়েছেন, আমরা বলছি 21 সালের পর থেকে আর টাকা দেননি। তা এই কাগজ দেখিয়ে একটা একটা যদি দুই পৃথক রাজনীতির লোক কেন্দ্র এবং রাজ্যের তরফ থেকে যদি গণমাধ্যমের সামনে যদি একটা এরকম একটা সালিসি বলুন বা বিতর্ক সভা বলুন যদি হয়, তো সেটা তো একদিকে যেমন রাজনীতিবিদদের সম্পর্কে মানুষের এক ধরনের মানে পারসেপশনও বিল্ড আপে সাহায্য করবে যে এরা যে পরস্পরের বিরুদ্ধে খালি গালমন্দ করে না, এরা তথ্য পরিসংখ্যান ডেটা নিয়ে পরস্পরের সঙ্গে তর্ক করে। কিন্তু আমরা যেখানে গণতন্ত্রর স্বার্থে সামনে কাগজপত্র নিয়ে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বসতে রাজি আছেন, সেখানে কেন জানি না বিজেপি নীরব, বিজেপি নিশ্চুপ এবং বিজেপি এমন একটা ভাব করছে যে এই ঘটনাটা যেন ঘটেনি। বিরোধী দলের নেতা আমিও বলেছি, আমার সহকর্মী চন্দ্রিমা ভট্টাচার্যও বলেছেন যে টুইটটা করেছেন সেটা 16 থেকে 21 সালের সেগমেন্টের টাকা। তো সেটা তো আমরাও অ্যাকসেপ্ট করছি, সেটা তো আমরাও একমত যে 21 সাল অব্দি আমাদের টাকা দেওয়া হয়েছে। তা আমরা তো বলছি তারপর থেকে। তা সেইটা যদি একটা কেন ওনারা করছেন না, তার মানে ওরা গালাগালের প্রতি আস্থাবান, কুৎসার প্রতি বেশি আস্থাবান,
ওদের গালাগাল দিতে ভাল লাগে। গালাগাল দিয়ে কুলকুচি না করলে, খারাপ শব্দ দিয়ে কুলকুচি না করলে ওদের পেটের ভাত হজম হয় না। ওরা গণতন্ত্রে বিশ্বাস করেন না। ওরা পাবলিক ডোমেনে একটা দুটো দলের মধ্যে সরাসরি তর্ক বিতর্ক হোক, সুস্থ তর্ক বিতর্ক হোক, এটা ওরা চান না। খেউড়ে আস্থা রাখেন। তো এটা ছাড়া কি বা বলতে পারি? সেটা হচ্ছে যে আপনার মাথায় রাখবেন যে বিরোধী দলনেতা তিনি একটা শিখ কমিউনিটিকে নিয়ে একটা খালিস্তান নির্মাণ করেছিলেন। সেটা নিয়ে আমরা যেটা জানতে পারছি যে শিখ কমিউনিটির তরফ থেকে রাজ্যপাল বিদ্যারায়ণ বোস